এরপরে আমরা যাচ্ছি রেসপিরেটরি মনিটরিং এ। এখানে একটু সময় নেব, কিন্তু বেশিক্ষণ না। রেসপিরেটরি মনিটরিং যেগুলো আছে সেগুলো লিস্ট খুব খাটো নয়। It is starting with pulse oximetry and ending on apnea monitoring, in between blood gas analysis আছে, oxygen analysis আছে, airway pressure monitoring আমরা নরমালি ভেন্টিলেটরে থাকলে অটোমেটিক্যালি করি। পালস অক্সিমেট্রি যেগুলো করা হয় আমরা সাধারণত, এটাই হচ্ছে আমরা আমাদের ব্রেড এন্ড বাটার হয়ে দাঁড়িয়েছে আজকাল। Everybody does that. এটা nowadays because of corona, I will not say thanks to corona, I will say for corona, আজকে এটা একটা হাউসহোল্ড আইটেম। অনেকের বাড়িতেই আজকাল পালস অক্সিমিটার পাওয়া যাচ্ছে, কিনছেন তারা, এবং আমিও কনসিডার করছি whether I should have one in my house. However, having said that, আপনি কোথায় ইউজ করতে পারেন তার প্রোব গুলো দেখেন, অনেকগুলো জায়গা আছে যেখানে ইউজ করতে পারেন। এবং হোয়াট ইট ডাজ, ইট ডিটেক্টস হাইপক্সিয়া ইন্ট্রা অ্যান্ড পোস্ট অপারেটিভ। আমাদের যেহেতু আলোচনায় পোস্ট অপারেটিভ ইন্ট্রা অপারেটিভের কথা, সেই জন্য দ্যাট ইজ হোয়াট ইট ডাজ। তবে এখনকার দিনে কোভিড সিচুয়েশনে এটা বাড়িতে হাইপক্সিয়া ডিটেক্ট করেই তারা কেয়ারফুল হয়ে যাচ্ছে এবং দে আর টেকিং মেজার্স। এরিয়াস আমি ছবিটা দেখলাম যে এইসব জায়গাতে আপনি ইউজ করতে পারেন, ডিপেন্ডিং যে আপনি কোনটা আপনার জন্য কনভেনিয়েন্ট। ওয়ার্কিং প্রিন্সিপলটা খুব সোজা। সেটা হচ্ছে যে এটা দুটো আলো থ্রো করে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ইনফ্রারেড। এবং ইন্টারেস্টিং খবরটা হচ্ছে যে অক্সিজেনেটেড হিমোগ্লোবিন অ্যাবজর্বস মোর ইনফ্রারেড, অন দ্য আদার হ্যান্ড ডিঅক্সি হিমোগ্লোবিন অ্যাবজর্বস মোর রেড লাইট। এবং এর আর যেটা রেড আর আইআর, যার অ্যাবজর্পশন রেশিওটা দিয়েই বিচার হয় যে হোয়াট ইজ SpO2। এই যে একটু সময় নেব, ভালো করে তাকিয়ে দেখেন, দুটো ল এখানে কাজ করে। একটা নাম হচ্ছে বিয়ার্স ল আর একটা হচ্ছে ল্যাম্বার্টস ল। বিয়ার্স ল বলছে অ্যামাউন্ট অফ লাইট অ্যাবজর্বড ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য লাইট অ্যাবজর্বিং সারফেস। এখানে কিন্তু আপনি তাকিয়ে দেখেন যে এই যত সারফেসে, এই সারফেসের পরে যত বেশি বড় সারফেস পাবেন, ততই less is absorbed এবং more is been going through. On the other hand, এখানে আপনি উল্টো এখানে কম সারফেস, এখানে সারফেস বেশি হচ্ছে, তাকিয়ে দেখেন আপনি অল্প, less is coming out. ওকে, আরেকটা আছে ডিস্টেন্স। ল্যাম্বার্টস ল ওর যেমন এরিয়া বলছে, আর ল্যাম্বার্ট বলছে ডিস্টেন্স। ডিস্টেন্সটা হচ্ছে যে কতটুকু ডিস্টেন্স থ্রো করেছেন আপনি। আপনি তাকিয়ে দেখেন যে দিস ডিস্টেন্স ইজ, এই ডিস্টেন্সটা কম রাদার দ্যান দিস, এবং যে যত বেশি ডিস্টেন্স হবে ততই অ্যাবজর্পশনের টাইম পাবে বেশি এবং অ্যাবজর্পশন হবে। এটাই হচ্ছে মোটামুটি বিয়ার অ্যান্ড ল্যাম্বার্ট ল। আগে আমরা জানতাম এটা বিয়ার ল, আসলে ল্যাম্বার্ট সাহেব এর মধ্যে জড়িত, সুতরাং তাকে বললে চলবে না। আমরা সাধারণত যেটা যে দুটো লাইট থ্রো করি, সেটা একটা ওয়েভলেংথ 650 ন্যানোমিটারে আর একটা করি ইনফ্রারেডটা থ্রো করি 950 ন্যানোমিটারে। এবং বিভিন্ন রকম কালারের কিন্তু ডিফারেন্ট ওয়েভলেংথ আছে, এবং তারা বিভিন্ন ওয়েভলেংথে এক একটা কালারের এক এক রকম ওয়েভলেংথ আছে। এই যে এটাকে বলি আমরা ওয়েভলেংথ, এটুকু হচ্ছে ওয়েভলেংথ। একটু তাকিয়ে দেখেন আপনি যে ডিফারেন্ট কালার ডিফারেন্ট ওয়েভলেংথ, ডিফারেন্ট কালারের ডিফারেন্ট ওয়েভলেংথ, ডিফারেন্ট কালারের ডিফারেন্ট ওয়েভলেংথ। ওকে, নাও আমরা এই যে দুটো লাইট যেটা থ্রো করে তার অ্যানালাইজ করি, ওই বললাম R/IR রেশিও দিয়ে বিচার করি। একটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে যে কার্ভটা হয় সেটা হচ্ছে ডিফারেন্ট কালার, এই আলোর ডিফারেন্ট কালার মধ্যে যখন যায়, এটা ডিফারেন্ট হিসেবে ভিতর দিয়ে ওয়েভলেংথটা হলে ইট উইল লুক লাইক দিস। আর এটা হচ্ছে আমাদের রেড লাইট, এটার অক্সি হিমোগ্লোবিন, রেড লাইট বলবো অক্সি হিমোগ্লোবিন, তার চেহারাটা এরকম হয় যে তাদের অ্যাবজর্পশন গ্রাফটা এমন ধরা হয়। তো দিস ইজ হাউ ইট ইজ বিন ডান হিয়ার। আন্ডারস্ট্যান্ডেবল যে এটা ডিফারেন্ট ওয়েভলেংথ, এবং এই যে রেশিওটা R/IR রেশিও দিয়ে আলটিমেটলি থ্রু এ কম্পিউটার অথবা অ্যানালিসিস হওয়ার পরে আমরা ডিসপ্লে করি। ধরেন আমি রেশিও যদি অন্যটা না থাকে 100% থেকে শুরু করে
it will go to 0%. তাহলে একটু জাস্ট এই অ্যানিমেশন দিকে একটু তাকান, তাকিয়ে দেখেন যে যতই এটা যদি এই কালোটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সিচুয়েশন, যতই এটা ডিঅক্সিজেনেটেড দিকে যাবে ততই এর রেশিও কমে যাবে, তত পার্সেন্টেজ কমে যাবে। যত এটা অক্সিজেন হিমোগ্লোবিন দিকে আসবে ততই পার্সেন্টেজ বাড়তে থাকবে। 0 থেকে এটা যখনই অক্সিজেন হিমোগ্লোবিন দিকে আসলো তত দেখলেন যে 100% হয়ে গেছে, রাইট। কিন্তু এটারও কিছু এরর আছে, তার লম্বা 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 লিস্ট আছে। একটা জিনিস আমি একটু বলে নিই, নেইল পলিশ, শিবারিং টিবারিং এগুলো থাকো, নেইল পলিশ কিন্তু অনেক পেশেন্টকে আপনি এসে দেখবেন যে নেইল পলিশ আঙ্গুল আছে, এখন আপনি একটু বিরক্ত হন যে আপনার তো এটা ভুল সিগন্যাল দেবে। ইনফ্যাক্ট আই হ্যাভ বিন ট্রাইং টু ফাইন্ড আউট মোর পেপারস অন দিস নেইল পলিশ বিজনেস, এবং অধিকাংশ ওয়ার্কারদের কথা হচ্ছে কি যে ব্ল্যাক অ্যান্ড গ্রিন ছাড়া আর সব মোটামুটি ভাবে খুব নেগলিজিবল ডিফারেন্স ক্রিয়েট করে এবং মোটামুটি ভাবে অ্যাকসেপ্টেবল। তো ব্ল্যাক গ্রিন নেল পলিশ খুব বেশি লোকজন ইউজ করে না, কিন্তু যা আপনি নেবার ন। এটা হচ্ছে আমাদের সেই ঘরোয়া আইটেম যে কথা বলছি, আজকাল এত বড় না, একদম ছোট্ট প্রব যে আঙুলের সাইজে চট করে লেগে যায়, সেটাতেই সেই জিনিসেই আমাদের মোটামুটি ভাবে it is telling us that what is the saturation like. অসুবিধা এটার যত ছোট হবে তত অসুবিধা হচ্ছে এর ইনঅ্যাকুরেসি, ওর ইনঅ্যাকুরেসির যে রেটটা একটু বেশি, মোর দেন আদার্স। যত বড় হবে ভার্সেটাইল হবে ততই তার অ্যাকুরেসি বেটার, আর যত ছোট হবে তার ইনঅ্যাকুরেসি হওয়ার চান্স বেশি। ওকে, সো গো টু ক্যাপনোগ্রাফি। ক্যাপনোগ্রাফিটা আমরা ইউজ করছি না সবাই, কিন্তু অ্যাকর্ডিং টু WFSA, অ্যাকর্ডিং টু AGVI, তারা সবাই ক্যাপনোগ্রাফি ইউজ করতে বলছে, এবং আমি মনে করি যে একটা টাইম এসছে আমাদের এখন যে আমাদের কিন্তু এমফাসিস দেওয়া উচিত ক্যাপনোগ্রাফির পর। ক্যাপনোগ্রাফিটা কোন জায়গায় আমরা ধরি? আমরা ঠিক এক্স্যাক্টলি এই পয়েন্টে, মেটাবলিজম হচ্ছে, CO2 তৈরি হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে, ভেন্টিলেশনে যাওয়ার আগে ভেন্টিলেশনের মাঝখান থেকে আমরা এই জায়গাটা ধরে নিচ্ছি। That is exactly the way it is, the graphic representation it is giving out of, যেটার নাম দিয়েছি আমরা EtCO2। আপনি PeCO2 বলতে পারেন, কারণ এটা অ্যাকচুয়ালি প্রেসারের ইনফরমেশন। দুটো আছে, একটা হচ্ছে মেইন স্ট্রিম, একটা হচ্ছে সাইড স্ট্রিম। তো যদি মেইন স্ট্রিম ক্যাপনোগ্রাফি দুটোই পিকচার একই রকম হয়, কিন্তু স্যাম্পল মেইন স্ট্রিমে যদি থাকে তাহলে এখানে স্যাম্পল নিচ্ছে সে, আর এটা সাইড স্ট্রিম হলে সাইড থেকে নিচ্ছে, এবং তার মেরিটস ডিমেরিটস একটু আছে, সেটা আমি বলছি একটা মধ্যে। মেইন স্ট্রিমের সেন্স দ্যাট পেশেন্ট এয়ারওয়ে ফাস্ট রেসপন্স, খুব ফাস্ট, সাইড স্ট্রিমে অত ফাস্ট হবে না। আর মনে রাখতে হবে যে শর্ট ল্যাগ টাইম, রিয়েল টাইম রিডিংস, নো স্যাম্পল ফ্লো টু রিডিউস টাইডাল ভলিউম। আর ডিসঅ্যাডভান্টেজও কম নয়, সিক্রেশন অ্যান্ড হিউমিডিটি ব্লক যদি হয় তাহলে এটা সেন্সরকে ব্লক করে। হিউমিডিটি বেশি হয় মেইন স্ট্রিমে। সেন্সর হিটেড টু প্রিভেন্ট কন্ডেনসেশন, বাল্কি সেন্সর অনেক সময় অনেক বাল্কি হয়ে যায় বলে অনেক সময় একটুখানি কাম্বারসাম হয়ে যায় ওঠে। Does not measure N2O, difficult to use with non-intubated patients, mainstream-এ cleaning and sterilization reusable করা একটু মুশকিল হয়ে যায়। সাইড স্ট্রিমের এটা বাল্কি না, সাইডে থাকলে এটা it is not cumbersome that much, এবং মনে রাখতে হবে যে এটা ডিসপোজেবল, ওখানে যেন ডিসপোজেবল করা একটু ট্রাবল হয়, এখানে স্যাম্পল লাইন যেটা সেটা ডিসপোজেবল করা যেতে পারে। এবং সিক্রেশন ব্লক স্যাম্পল, এটাও একই কথা, এটা স্যাম্পলটাকে সিক্রেশন যদি বেশি হয় তাহলে স্যাম্পলটাকে নষ্ট করে দিতে পারে। স্লো রেসপন্স, আনলাইক দ্য মেইন স্ট্রিম, স্যাম্পলটা রেসপন্স টাইমটা একটু স্লো। এটা বেসড অন দ্য প্রিন্সিপাল যে এটা আবার একই কথা যে ইনফ্রারেড রেডিয়েশন আর স্পেসিফিক ওয়েভলেংথ, সাধারণত 4500 ন্যানোমিটারে এটা সাধারণত অ্যাবজর্ব করে। তবে এই অ্যাবজর্পশন আর আমাদের ওই অ্যাবজর্পশন যেটা বলছিলাম আমরা SpO2 অ্যাবজর্টিফাইড, এটা একটা স্যাম্পল চেম্বার থেকে, সেখানে তারা CO2 গুলোকে আইডেন্টিফাই করে অ্যাজ দ্য অ্যাবজর্ভার। এখানে আমি বলছি যে সাধারণত আমাদের স্পেকট্রোস্কোপি, যেটা আমরা একটু আগে যেটা বলছি স্পেকট্রোগ্রাফি অথবা স্পেকট্রোস্কোপি,
যে পাঁচ রকমের আছে, আমরা ইনফ্রারেডটা ইউজ করি আমাদের মেডিকেল সায়েন্সে। তবে রামান অলসো বিন ইউজড in certain situation like gas analyzer এ Raman spectroscopy ইউজ করা হচ্ছে আজকাল। এটা একটা অ্যানিমেশন অফ হাউ CO2 has been absorbed। এটা হচ্ছে স্যাম্পল চেম্বার, তাকে দেখেন এটা হচ্ছে আমাদের স্যাম্পল চেম্বার, এই CO2 মলিকিউল উপরে অ্যাবজর্ব করছে and bringing out a graphical representation। ওকে, একটা রয়ে গেছে আমাদের ভেতরে, কি বলে কনফিউশন রয়ে গেছে, হোয়াট ইজ ক্যাপনোগ্রাফি অ্যান্ড ক্যাপনোমেট্রি। এটা খুব সোজা কিন্তু ক্যান বি ভেরি ফক্সিং। সেটা হচ্ছে যে ক্যাপনোমেট্রি যদি হয় তাহলে ইউ আর নট গেটিং দ্য গ্রাফিক, আর শুধু আপনি রিড আউটটা ডিজিটাল রিড আউটটা পেয়ে যাবেন। আর ক্যাপনোগ্রাফিটা হচ্ছে যে আপনি ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন অফ ইট ইজ CO2 and এটা বলি আমরা CO2 ওয়েভ ফর্ম and there is no wave form। and ওখানে ইটি CO2 যেটা ক্যাপনোমেট্রি, এটার কিন্তু you must realize that is been measured by a capnometer। আর যেটা বলছি আর ওটা হচ্ছে মেজার, আচ্ছা এর হিসেবটাকে আপনি এই গ্রাফ থেকে বের করে নিয়ে আসেন ওর কি চেহারা, অর্থাৎ you work it is CO2 by graph। আর ওই ক্যাপনোমিটার ইজ ভেতরে যে আইসি আছে, ইন্টিগ্রেটেড সার্কিট আছে, সেটা মোটামুটি আপনাকে রিড আউটটা দিয়ে দিচ্ছে। দ্যাট ইজ হাউ ইট ইজ বিন ডান। এই লাল দাগটা এসে যাওয়ার জন্য দুঃখিত, কিন্তু থেকে যাবে আমার বিশ্বাস। চলে গেছে, থ্যাংক ইউ। There is a capnogram looks like, আমি এই সম্বন্ধে একটু পরে বলবো, আমি সুতরাং চলে যাচ্ছি নেক্সট পরে। আমরা যদি ক্যাপনোগ্রাফি করি সবসময় মনে রাখেন যে আমাদের ভেন্টিলেশনের 3 রকম স্টাইল, একটা নর্মাল, একটা হাই ভিকিউ রেশিও, আর একটা হচ্ছে লোয়েস্ট ভিকিউ অথবা রেশিও। এবং এটা হচ্ছে হাই ভিকিউ রেশিও, এখানে কিছু পারফিউশন নেই, সুতরাং এনিহোয়ার এই ভেন্টিলেশন হচ্ছে, অর্থাৎ খুব হাইপোটেনশন যেখানে হচ্ছে পেশেন্টের, সিভিয়ারলি হাইপোটেন্স পেশেন্ট, তার ডেড স্পেস ভেন্টিলেশন অনেক বেড়ে যাবে, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবং মনে রাখবেন যে ভেন্টিলেশন ইজ নট দ্য প্রবলেম, ইট ইজ দ্য পারফিউশন প্রবলেম। তাহলে EtCO2 PaCO2 এর মধ্যে গ্রেডিয়েন্ট হতে পারে as much as 60 মিলিমিটার। On the other hand, যদি ডেড স্পেস ভেন্টিলেশন যদি হয়, অর্থাৎ যদি ওই আগে যে খবরটা আগে যেটা দেখালাম ডেড স্পেস যদি ভেন্টিলেশন হয়, তাহলে তাকিয়ে দেখেন এখানে কিন্তু এখান থেকে কিছু বেরোচ্ছে না, নাথিং ইজ কামিং আউট, সব জিরো। এবং এখানে সব 53, অর্থাৎ যে গ্যাস আসছে সে শুধু এখান থেকে এমনি চলে যাচ্ছে উইদাউট বিং ভেন্টিলেটেড, এবং আলটিমেটলি PaCO2 53, বাট ডেড স্পেস ভেন্টিলেশন দিস উইল গিভ ইউ এ জিরো রেজাল্ট। তাকিয়ে দেখেন এরা সব জিরো, গিভিং এর জিরো রেজাল্ট, রাইট? রেজাল্ট ওয়াইডেন, এবং যে একটু আগে বলা যে মেবি অ্যাজ মাচ অ্যাজ 52 আমাদের হোয়াট উইট উইল ডু, যে PaCO2 53 থাকা সত্ত্বেও আপনি আপনার EtCO2 পাচ্ছেন 30 মিলিমিটার, এবং আপনি হ্যাপি যে না ভেন্টিলেশন ইজ ওকে, নো প্রবলেম। এটা আপনার সবসময় রাখতে হবে যে ইফ সিচুয়েশন হ্যাজ কাম টু দ্যাট, তাহলে এই EtCO2 ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট উইথ এ পিঞ্চ অফ সল্ট। দিস ইজ দ্য ফেজ, বিভিন্ন ফেজ আছে এটার। এই ছবিটা একটু পরে দেখো। এখানে এই ছবিটা দেখিয়ে নিচ্ছি এই কারণে, এটা না হচ্ছে যে ভলিউম বেসড, দিস ইজ এ টাইম বেসড ক্যাপনোগ্রাম। আর একটা জিনিস কল ভলিউম বেসড ক্যাপনোগ্রাফি তৈরি হচ্ছে এখন, এটা বাজারে খুব বেশি চালু হয়নি, কিন্তু দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। এটা তৈরি হচ্ছে কারণ এটা ভলিউম সম্বন্ধে, CO2 ভলিউম সম্বন্ধে, পার্সেন্ট সম্বন্ধে বলছে, বাট নট টকিং অ্যাবাউট দ্য EtCO2, ইট ইজ টকিং অ্যাবাউট দ্য এক্সাক্ট ভলিউম। অর্থাৎ আপনি যে আপনার যে ভলিউম তৈরি করছে আপনাদের সেল CO2, তার খবর দিচ্ছে। It also tells you, because it is in the exalt phase এর মধ্যে, it tells you about the whole ইসের মধ্যে, it tells you about এই যে এই ফেজটা এখানে দেখায় না, আমি ছবিটা এখানে আটকে গেছে। এটা দিস ইজ ট্রাইং টু টেল ইউ ডেড স্পেস, ভলিউম এন্ড আদার্স সবকিছু আলাদা আলাদা করে বলা সম্ভব হবে। তাহলে নর্মাল ফেজ 1, বিগিনিং অফ দ্য এক্সপ্রেশন অ্যান্ড অ্যানাটমিক ডেড স্পেস উইথ নো মেজারেবল, ফেজ 1। এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল ডেড স্পেস। ফেজ 2, mixed CO2, rapid rise in CO2 concentration,
এটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। ফেজ 3 alveolar plateau, যেটা all exhaled gas took part in the gas exchange, এই যে all exhaled gas সবাই ওখানে জিরো নেই, সবাই পার্ট নিয়েছে, নিয়ে ultimately it is giving you the CO2 partial pressure volume। এবং এই জায়গাটা D যেটা হচ্ছে সেটা end tidal CO2 value and it's a down slope E, right? That is how it is। এখানে ভলিউম ক্যাপ্নোগ্রাফ যে অলরেডি বলে ফেলেছি সেই জিনিসটির একটা ছবি তাকিয়ে দেখেন, যে এক্সপায়ার্ড ভলিউম এর ভেতরে আপনি পেয়ে যাচ্ছেন ডেড স্পেস ভলিউম এন্ড আদার অ্যানাটমিক্যাল এন্ড অলসো ফিজিওলজিক্যাল ডেড স্পেস সেখান থেকে বের করা যায়। CO2 কতটুকু তৈরি হয়েছে সেটার একটা হিসেব আছে। ওকে, নাও আমরা যদি CO2 মাপি তাহলে আমরা যেটা এ পর্যন্ত জানি যে ভেন্টিলেটেড পেশেন্ট উইথ ইন্টুবেশন, সেখানে আমরা CO2 খুব সাকসেসফুলি মাপতে পারি। হোয়াট অ্যাবাউট এ পেশেন্ট হি ইজ অন এ মাস্ক, তার কি করবে? আমি জানি যে সাম অফ দ্য হসপিটালস, রিচ আর হসপিটালস এর ব্যবস্থা আছে, এই ডিভাইসটার সঙ্গে লাগিয়ে দিচ্ছেন, লাগিয়ে দিয়ে ইউ আর গেটিং অ্যান CO2। এটা বলি আমরা ক্যাপ মাস্ক, অক্সিজেন ডেলিভারি এবং CO2 মেইনস্ট্রিম মাস্ক। একটু এক্সপেন্সিভ বাট ইট ওয়ার্কস ভেরি ওয়েল এবং এক্সেলেন্ট চয়েস ফর কনশাস সেডেশন। আর আছে যে সাইড স্ট্রিম CO2, কিন্তু এটা নেজাল ক্যানুলা, এটাও আমি আমার জানা মতে অ্যাভেলেবল ইন সাম অফ দ্য হসপিটালস, এভার কেয়ারে আছে বলে আমার ধারণা যে মনে পড়ে, তো দে হ্যাভ গট ইট। তো এটা আপনি নেজাল ক্যানুলা যদি ইউজ করেন তাহলে সেখান থেকে আপনি CO2 মাপতে পারেন। একজন পেশেন্ট যে হু ইজ হয়তো সিডেটেড আছে এবং তার CO2 আপনি মাপছেন। ওকে, এছাড়া আরেকটা জিনিস CO2 খুব উল্লেখ করা হয় আমাদের কোয়াইট অফটেন এক্সামিনার্স আস্ক দ্য স্টুডেন্টস, সেটা হচ্ছে যে আপনার শিওরেস্ট ওয়ে অফ কি, যে পেশেন্টটা চলে গেছে সে কি বলে ট্র্যাকের ভিতরে ঢুকেছে, বোঝার উপায় কি? তো আপনারা বলেন যে আমি যদি CO2 দেখি তাহলে বুঝবো যে বোঝা যাবে, কিন্তু সেটার জন্য যে যন্ত্র আগে বললাম সেগুলো তো নিশ্চয়ই আছে। রেসপন্স টাইম যদি সেন্ট্রাল এসে থাকে তাহলে রেসপন্স টাইম ভেরি কুইক। এছাড়া আগের যেগুলো আপনার ইনফ্রারেড অ্যাবজর্ভার, ক্যালোরোমেট্রিক বলে আরেকটা পদ্ধতি আছে যেটা দিয়ে কিন্তু এর সঙ্গে যদি টিউব লাগিয়ে দেন, তাহলে কিন্তু দিস ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট, ইমিডিয়েটলি ইট উইল গিভ দ্য রেজাল্ট যে ও এর মধ্যে ঢুকলো কিনা, এন্ডোট্রেকিয়াল ট্র্যাকের মধ্যে ঢুকেছে কিনা, দ্যাট রিডিং ইট উইল অলমোস্ট ইনস্ট্যান্টলি গিভেন। কিন্তু এটা কিন্তু এর প্রিন্সিপাল কিন্তু ক্যালোরোমেট্রিক, নট the other one, the infrared. ওকে, তাহলে ক্যাপনোগ্রাফির একটাই ব্যাপার আছে যে আপনি এই যে রিডিং CO2 দিচ্ছে সেটা কিন্তু 30 to 42, অর্থাৎ about 3 to 4 মিলিমিটার কম দ্যান অ্যাকচুয়াল CO2। অনেক লোক উল্টোটা ভাবে, কিন্তু এটা হচ্ছে এটা একটু নিচে, একটু ক্যাপনোগ্রাফিটা হচ্ছে আর্টেরিয়াল যে CO2 হবে তার থেকে একটু নিচে হওয়ার কথা। এখানে অনেকগুলো ছবি আছে বিভিন্ন পর্যায়ের, আমি এর মধ্যে ডিটেইলসে যাব না, এরকম সবাই আপনারা জানেন মোটামুটি ভাবে যে ডিসকানেক্টেড হয়ে গেলে এই চেহারা হলে ইউ বিকাম অ্যালার্টেড, এবং ডিক্রিজিং CO2 আবার কাফের কথা ভাববেন, যদি হাইপোফ্যারিংস এর মধ্যে আটকে আছে তাহলে হতে পারে, পার্শিয়াল অবস্ট্রাকশন হলে এরকম চেহারা হয়ে যেতে পারে। CPR অ্যাসেসমেন্টে অনেক সময় বোঝা যায় যে ঠিক আছে CPR এর জন্য এইটুকু আসছে, কিন্তু CPR এর জন্য পুরোটা আসছে না। CPR অ্যাটেম্প টু মেইনটেইন মিনিমাম 10 মিলিমিটার, অর্থাৎ এই CPR করার জন্য এটুকু আসলে বুঝবেন যে সামথিং ইজ হ্যাপেনিং, ইউ আর উইনিং ইট। তাকিয়ে দেখেন যে ক্রমশ রাইজিং। সাডেন ইনক্রিজ যদি হয় তাহলে মনে রাখতে হবে যে স্পন্টেনিয়াস সার্কুলেশন চলে এসছে। তবে স্পন্টেনিয়াস সার্কুলেশন অর্থাৎ পেশেন্ট যেটা বলি ফাইটিং দ্য ভেন্টিলেটর, পেশেন্ট ইজ ব্রিদিং, এটা বোঝার যে যারা এই CO2 নিয়ে কাজ করে তারা জানেন যে এত কিছু হওয়ার আগেই ইট স্টার্টেড টু থ্রো সাম নচেস, এবং সেটা দেখলে আপনারা বোঝেন যে ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। এছাড়া ব্রঙ্কোস্প্যাজম এর ভেতরে আছে, হাইপোভেন্টিলেশন হলে বোঝা যাবে যে এর ম্যাগনিটিউড কমে গেছে, ব্রঙ্কোস্প্যাজমের ভেতরে আপওয়ার্ড স্লোপ আছে। হাইপারভেন্টিলেশন দেখলে কমে গেছে, কিন্তু
ডিক্রিজ EtCO2 অ্যাপনিয়া আর অথবা সিডেশন হলে ক্রমশই কমে যাবে। এগুলো জেনারেল, আরো আছে কিন্তু আমার মনে হয় যে দিস ইজ দ্য জেনারেল থিং দ্যাট ইউ উইল গেট। এরপরে যাচ্ছি ব্লাড গ্যাস অ্যানালিসিস। সেটা সবাই করেছি ফ্রম টাইম টু টাইম, রেগুলারলি করা হয় না, এবং যখন করা হয় তখন আমরা জানি যে জাস্ট লুক অ্যাট দিস, আমি পরের স্লাইডে চলে যাবো। এটা নর্মাল ভ্যালুস অফ রুম এয়ার। ব্লাড গ্যাস আমরা কখন করি? যখন পেশেন্টের এমন একটা কন্ডিশন আছে যে এই ব্লাড গ্যাস করতে হবে, কার্ডিয়াক অ্যানেস্থেসিস্টরা করেন কোয়াইট অফটেন। আমার ভ্যাসকুলার সার্জারি যেখানে যদি কোনো বড় আর্টারি ক্ল্যাম্প করে রাখা হয় তাহলে অনেক সময় আমাদের একটা ব্লাড গ্যাস করতে হতে পারে, অথবা একটা পেশেন্ট ইমার্জেন্সি করছেন, তার মেটাবলিক কিছু অ্যাসিডোসিস অলরেডি সেট ইন করেছে, তখন সেসব পেশেন্টের ব্লাড গ্যাস আপনি মনিটর করতে চান। এছাড়া লাং ভলিউম স্পাইরোমেট্রি করা হয় না, কিন্তু নেভারদিলেস ইউ ক্যান ডু ইট। আমাদের একটা রেসপিরোমিটার বলে একটা ওল্ড যন্ত্র ছিল বাজারে, এখন দেখি না, কিন্তু আমি মনে করি স্যার কোয়াইট অ্যান ইউজফুল স্মল রাইট রেসপিরোমিটার, ছোট্ট, কিন্তু ইট গিভস ইউ ট্রায়াল ভলিউম, ইট গিভস ইউ মিনিট ভলিউম। এটা খুব কোয়াইট ইউজফুল, এবং এর ভেতরে একটা ভেন আছে, আপনি বৃদ্ধে আশেপাশে ভেন গুলো মুভ করে, আপনারা সবাই পড়েছেন যারা পরীক্ষা দিয়েছেন, তো এটা ইউজফুল, কিন্তু আমি দেখি না আজকাল বাজারে। এছাড়া অক্সিজেন অ্যানালাইজার যদি আপনি পয়সা থাকে কেনেন, কিনে ইউ ক্যান ইউজ ইট, স্পেশালি ইউজফুল ইন ক্লোজ সার্কিট সিচুয়েশনে। আর এয়ারওয়ে প্রেশার মনিটরিং এমনি নর্মালি আপনি করেন না, স্পন্টেনিয়াস ব্রিদিং এর মধ্যে করেন না, ইউ ডু দ্যাট অন এ ভেন্টিলেটর, এবং ভেন্টিলেটর সঙ্গে এই ব্যবস্থাটা আছে। ইট গিভস ইউ দ্য PAW, অর্থাৎ এয়ারওয়ে প্রেশার বলে, এবং ইনক্লুডিং PIP, যেটা বলে পিক ইন্সপিরেটরি প্রেশার, শুদ্ধ আর কি। অ্যাপনিয়া মনিটরিং এর ব্যাপারটা হচ্ছে সেম, যে ইট ইজ অ্যাপনিয়া যদি 10 মিনিটের সেকেন্ড বেশি যদি অ্যাপনিয়া থাকে তাহলে it tells you। তাছাড়া ইন্টুবেটেড প্রেশার ক্যাপনোগ্রাফি বলতে আপনি আছে, এখানে একটু আগে ছবি দেখালাম। এয়ারওয়ে প্রেশার মনিটর বলে যে প্রেশার নেই, অর্থাৎ সেই বেবি অ্যাপনিক। তাছাড়া নন ইন্টুবেটেড পেশেন্ট হলে এয়ার ফ্লো অ্যাট নোস্ট্রিল অ্যাকোস্টিক প্রোব বলে পাওয়া যায় একরকম, আমি দেখিনি, কিন্তু অ্যাকোস্টিক প্রোব নাকে নিঃশ্বাস নিলে অনেক সময় ওর হিউমিডিটি দিয়ে বোঝা যায়। ডিটেকশন অফ চেস্ট মুভমেন্টস, এটা আমাদের ওরল উপায়। অ্যান্ড ইম্পিডেন্স প্লেথিসমোগ্রাফি বলে একটা জিনিস আছে, এক্সপেন্সিভ ইকুইপমেন্ট, লিড লাগানো, কয়েল দিয়ে মুড়ে দেওয়া, এছাড়া কিছু লিড আছে, লিড দিয়ে লাগিয়ে আপনার অ্যাপনিয়া মনিটরিং করা যায়, সেটা আমি আর দেখাচ্ছি না। আর অফকোর্স পালস অক্সিমিটার থাকলে আপনি অ্যাপনিক হলে দেয়ার প্লেট গুলো আস্তে আস্তে করে চলে যাবে। আরেকটা কথা হচ্ছে ট্রান্সকিউটেনিয়াস মনিটরিং। এই কথাটা এসছে এই কারণে যে ইট ইজ দ্য নাওয়েডেজ ইজ নন ইনভেসিভ এর দিকে আমরা ক্রমশই যাচ্ছি, ইনভেসিভ থেকে নন ইনভেসিভ এর দিকে যাওয়ার প্রবণতা হচ্ছে আমাদের, এবং ইটস এ মেথড অফ চয়েস to continuously and non-invasively monitor oxygenation and ventilation through a sensor applied to the body, এবং blood gas diffused to the skin can be detected and estimated, এবং এর জন্য খুবই সেন্সিটিভ ইকুইপমেন্টের দরকার আছে। এবং এটা যারা করে, আমি একটা ওয়ান অফ দ্য প্রোব আমি দেখাচ্ছি, এখানে অক্সিজেন এবং CO2 দুটোই একসঙ্গে মেজার করা হয়। এখানে একটা চেম্বার আছে যেটা এটা ফটো ডিটেক্টর আছে এর ভেতরে, আবার একটা চেম্বার আছে যেটা ইনফ্রারেড থ্রো করে, রেড এবং আবার রেড লাইট থ্রো করে both of them are taken out এবং একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে ট্রান্সলেট করে অথবা ট্রান্সডিউস করে ইট শোজ। খুব এক্সপেন্সিভ, এই স্টেজ এক্সপেন্সিভ খুব না হলেও খুব ইউজফুল ইকুইপমেন্ট, তবে এটা এখন আন্ডার লট অফ রিসার্চ, এর ভালো মন্দ বিচার চলছে। এই যন্ত্রটা ওটা যদি ট্রান্সকিউটেনিয়াস মনিটরিং যন্ত্রটা দেখতে পাবেন যে সবই এখানে এসছে, ইনক্লুডিং দ্য টাইটেল ভলিউম হিয়ার অফ দ্য পেশেন্ট। কোয়াইট ইউজফুল বলে মনে করছে অনেকে। আরেকটা কথা এখানে বলা উচিত, সেটা হচ্ছে NIR, নেয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। এই কথাটা বাজার একটু নতুন, খুব না, একটু নতুন, এবং সেটা আনলাইক ইনফ্রারেড যেটা হচ্ছে 4500 ন্যানোমিটারের কাছে দিয়ে যেটা যে লাইট অ্যাবজর্ব করে, এটার রেঞ্জ হচ্ছে 700 থেকে 250
2500। আর এর যে গুণটা সেটা হচ্ছে এই যে ইট ক্যান ডু অলমোস্ট একই সঙ্গে অনেক গুণ একসঙ্গে করতে পারি একই সঙ্গে, যেটা ইনফ্রারেড CO2 যে ইনফ্রারেড যেটা করতে পারে না, এটা অনেকগুলো একসঙ্গে করতে পারে। দেখেন আপনি তাকে দেখেন, severals are been done and reported. এবং এটা হাইলি ফ্লেক্সিবল ফর্ম অ্যানালিসিস, কস্ট এফেক্টিভ। সবচেয়ে ইম্পর্টেন্ট যেহেতু অনেকগুলো একসঙ্গে করে সেজন্য ইটস কস্ট এফেক্টিভ, capable of examining irregular surface, non-destructive, requires little no sample preparation. এটা আমার মনে হয় যে আমাদের নেক্সট জেনারেশনে এটাই আসছে বাজারে। এটা হচ্ছে আমাদের হাতে লাগানো আছে এবং দিস ইজ ট্রাইং টু, এই থিনার এমিনেন্স এর লাগানো আছে। এটা CO2, অক্সিজেন এবং আরো দু একটা গ্যাস যদি থাকে সেগুলো হিসেব দিয়ে দেবে আপনাকে একই ডিসপ্লেতে। একটু জাহাঙ্গীর হয়তো এদের সম্বন্ধে বলবে যে আমাদের টিস্যু অক্সিজেনেশন নিয়ে খুব সমস্যা, স্পেশালি ব্রেন টিস্যু অক্সিজেন। এই মুহূর্তে আমাদের কোয়াইট অপ্টেন পেশেন্টের যদি একটা খিঁচুনি হয়, যেটা বলি সিজার, আমরা ব্রেন টিস্যু অক্সিজেনের সম্বন্ধে জানতে চাই। আমরা সঙ্গে সিটি স্ক্যান করি, কিছু হলো কিনা, ওখানে কিছু ঝামেলা হলো কিনা। যদি আপনি যদি মনিটর করতে থাকেন এইসব ভালনারেবল পেশেন্টকে অলরেডি বাই NIR প্রোব, তাহলে আপনি দেখবেন যে টিস্যু অক্সিজেনেশন উইল স্টার্ট গিভ ইউ এ রিডিং, এবং তাই দিয়ে আপনি বিচার করতে পারবেন। খুব বেশি ডিফিকাল্ট না, একটা ছোট্ট হোল করা আর কি, ইভেন লেস দ্যান এ বার হোল, ছোট্ট একটা নিডল পাঠিয়ে দেওয়া ওপারে। তো এইগুলো নতুন সংযোজন, আমার বেশি জানা নেই। ছবিটা দেখলাম, পছন্দ হলো, ঢুকিয়ে দিলাম। আমার মনে হয় যে জাহাঙ্গীর সাহেব হয়তো তার নেক্সট লেকচারে এর উল্লেখ করলেও করতে পারেন।